প্রযুক্তির বায়ার। এখন সেই জায়গায় আমরা চিন্তা করছি। আপনারা মানব সম্পদ উন্নয়নের কথা এখানে বলেছেন। মানব সম্পদ উন্নয়নের তো পরের বিষয়। মানব সম্পদ তৈরির জন্য আপনাকে রেডি করতে হবে, কারণ আপনারা সেই মানব সম্পদটা তৈরি করবেন। মানব সম্পদ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা তো নেক্সট স্টেজ। সেই জন্য আপনারা বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে গবেষণা, সেটাকে বাজেট এবং অন্যান্য দিক থেকে সহায়তা হয়তো গভর্নমেন্টের কাছ থেকে চাইতে পারবেন, কিন্তু কাজটা আপনাদের করতে হবে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের যে কর্মকাণ্ড সবকিছুই যেন ওয়ার্কিং হ্যান্ড তৈরি করার জন্যই আপনারা কাজ করছেন। কর্মজীবীদের বা চাকরি সৃষ্টি করার জন্য কি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে? না। এখন এই বক্তব্য দিলে আমাকে আমার সমালোচনা করবেন। উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণীর পরে গ্রাজুয়েশনের জন্য ওই গ্রাজুয়েট লেভেলে ভর্তি হওয়ার সংখ্যা খুব কম। তারা এমপ্লয়েড হয়ে যায় প্রায়। যারা গ্রাজুয়েশন সমাপ্ত করে সাথে সাথে এমপ্লয়েড হয়ে যায়, অথবা তারা সেলফ এমপ্লয়মেন্ট চেষ্টা করে। মাস্টার্স এবং রিসার্চের সংখ্যা খুব কম যায়। তারাই যায় যারা রিসার্চ করবে, যারা শিক্ষক হিসেবে তাদের পেশাকে বেছে নেবে তারা। কিন্তু আমাদের এখানে বাংলাদেশে সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করার একটা যে প্রবণতা, সেটা আপনি দেখবেন A to Z, গ্রাম থেকে এই পর্যন্ত। আগে বলতে ছেলে ডিগ্রি পাস করেছে, কি করে তারপরে সেটা আর বলে না। এখন ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে বলবে, তারপরে আমাদেরকে বলবে যে এত শিক্ষিত বেকার দেশে কি হবে। সেই জন্য আমরা নিড বেসড এডুকেশনটা আগে বলেছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে নিড বেসড এডুকেশনটা, ভোকেশনাল এডুকেশনটা আমাদেরকে চালু করতে হবে সবচেয়ে বেশি। তারপরে জ্ঞান নির্ভর নলেজ বেসড এডুকেশনটা সেকেন্ড স্টেজ। এরপরে আসবে রিসার্চ বেসড এডুকেশনটা, যেটা আপনাদের প্রধানতম দায়িত্ব। কারণ বিশ্ববিদ্যালয়ে আপনারা শিক্ষকতা করছেন, কেবলই মাস্টার ডিগ্রিওয়ালা ছেলেমেয়েদের বের করছেন, সার্টিফিকেট দিচ্ছেন। ফায়দা কি হচ্ছে? আমাদের দেশের সব শিক্ষিত বেকারের সংখ্যা যদি দেখা যায়, তাহলে বলা যায় যে সবগুলো ডিগ্রি পাস করে এবং মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে। তা এখন ডিগ্রি আর মাস্টার ডিগ্রি পাস করছে, খুব নিচের দিকের কাজও করতে পারে না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে মাস্টার ডিগ্রি পাস করে সে যদি কৃষিকাজে যায়, সে ভালো করে। অনার্স পাস করে সে যদি মডার্ন ফার্মিং এ যায়, ভালো করে। কিন্তু আমরা কেন যেন সব পেশাকে সমান ভাবতে পারি না, সকল কাজকে কাজ হিসেবে সম্মান দিতে জানি না। সেজন্য আমাদের মধ্যে একটা মানসিক সংস্কার দরকার। এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এটা মানসিক সংস্কারের জন্য আমরা যদি সবাই সোশ্যাল মোটিভেশনাল ওয়ার্কটা করি, তাহলে আমাদের ভিতরে সেই দৈন্যটা থাকবে না যে আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেন কৃষিকাজে যেতে পারবো না। এগুলো আপনাদেরকে ভাঙতে হবে। আমরা সেই জন্য সংস্কার কমিশনে বক্তৃতা দেওয়ার সময় বলতাম যে আমাদের প্রথম দরকার হলো যে মানসিক সংস্কার। রাষ্ট্র সংস্কার করতে গেলে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে, মানসিক সংস্কার করতে হবে। যদি সেই সংস্কার আমরা না করি, যত বড় সাংবিধানিক সংস্কার করি না কেন, কাজ হবে না। যতগুলো আইন আমরা প্রণয়ন করি না কেন, কাজ হবে না। কারণ প্রয়োগ করবে কারা, সেটা দেখতে হবে। 2001 সালেও তো এই সংবিধানই ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান ওখানে ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা তো এবলিশ করে দেননি। সেই একই কনস্টিটিউশন কেয়ারটেকারের প্রভিশনগুলো এবলিশ করে দিল তো শেখ হাসিনা। তো এখানেই হচ্ছে মানসিকতার ভিন্নতা, যে গণতান্ত্রিক মানসিকতা থাকলে, গণতন্ত্রের প্রতি সম্মান থাকলে, সাংবিধানিক শাসনের প্রতি মানসিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে তারা এই কাজ করতে পারত না। যারা জাজমেন্ট দিয়েছে, জাস্টিস খায়রুল হক, আমি বলি ইনজাস্টিস খায়রুল হক, যারা জ্ঞান পাপী, তারাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে।
সাধারণ মানুষদের হাতে রাষ্ট্রের ক্ষতি হয় না। যে বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে জাস্টিস খায়রুল হক রায় দিলেন, সেই বেসিক স্ট্রাকচারের কারণে বাংলাদেশে 2024 সালে আমাদের 2000-এর বেশি আমাদের তরুণদেরকে জীবন দিতে হয়েছে, কয়েকশো ছাত্র জনতাকে 2 চোখের অন্ধত্ব বরণ করতে হয়েছে, হাজারে হাজারে 1 চোখের অন্ধত্ব বরণ করতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অসংখ্য মানুষের চিরতর। The safety and security of the state is the principal law, main doctrine. তিনি তার শর্ট ভার্ডিক্টে লিখেছিলেন যে safety of the state and people is the principal law, first law. তারপর আবার লিখেছে safety of the country is the first law, people is the first law. The doctrine set. তার আগে বলছেন necessity, doctrinal necessity. তিনটা উল্লেখ করে তিনি বললেন যে পার্লামেন্ট may consider to hold the next 2 election under caretaker government. কিন্তু ওইটুকু রিয়েলাইজেশনের পরে তিনি 15-16 মাস পরে বোধহয় সে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিল, সেখানে ওইগুলো আর নাই। এটা হলো একটা জুডিশিয়াল ফরজারি, সেই জন্য তার বিচার হওয়া উচিত। কেউ যদি এখন মামলা না করে কিছুদিন পরে গেলে আমি একটা মামলা করার ইচ্ছা আছে। এইভাবে বাংলাদেশের যারা রেসপন্সিবল মানুষ তাদের যদি মানসিক সংস্কার না হয়, আমরা যত সুদৃঢ় আইন কানুন করি না কেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না, বিকাশ হবে না। সেই সোশ্যাল মোটিভেশনাল ওয়ার্কটা আপনারা করবেন। জাজমেন্ট দিয়েছে ইমন, কতক্ষণ যে পড়বে, যাই হোক। হ্যাঁ, না প্রথম জাজ কিছু পড়ছে, সেকেন্ড জাজ পড়ছে, এখন আরো তৃতীয় জন পড়বে বোধহয়। হ্যাঁ, এখন যাই হোক, জাজমেন্ট শেষ হলে মাঝখানে আপনারা কেউ বলবেন না, কারণ এখন আমারও মনোযোগ নাই, মনোযোগটা ওইদিকে শুনছিলাম। হ্যাঁ, আমি নিজেই একজন ভিকটিম, তো সেই জন্য আমরা এখন অনেক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলি। সরকারের এবং ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সুপারিশ নিয়ে কথা বলি। এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস 10 মাস চলে সবার সাথে আলোচনা করলো, আমাদের সাথে আলোচনা করলেন, সকল রাজনৈতিক দলের সাথে। সুপারিশটা দেওয়ার সময় ওখানে বুদ্ধিভিত্তিক অনাচার হয়েছে। তারা যা আলোচনা হলো তার বাইরে সুপারিশ দিয়েছে, যা আলোচনা হয়েছিল তার কিছু কিছু বাদ দিয়েছে। এভাবে যখন সরকারের কাছে গেল, অবশ্য ঐক্যমত্য কমিশনে যিনি সুপারিশ করেছেন প্রধান হিসেবে, ওখানেও প্রফেসর ইউনূস সাহেব নিজে সভাপতি হিসেবে সই করেছেন, আর সুপারিশটাও প্রেরণ করেছেন তার নিজের কাছে, প্রধান উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার কাছে। সেটা আমি বলেছিলাম কিছুদিন আগে। এখানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়েছে। হয় ওনার ঐক্যমত্য কমিশনের সভাপতি হওয়া উচিত ছিল না, আর যখন উনি সুপারিশ করেছেন তার নিজের কাছে, তখন সেই উপদেষ্টা পরিষদের যেহেতু উনি প্রধান, তখন সেই বিবেচনাগুলো করার সময় সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নিজের সুপারিশ নিজে কিভাবে সিদ্ধান্ত নেয়, বিবেচনা করে। যে বিবেচনাটা তারা করেছেন তাতে করে একটা জাতির সাথে প্রতারণা তো হয়েছেই, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে ঐক্য সৃষ্টির পরিবর্তে অনৈক্য সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে। তো বিভক্ত জাতি তো আমরা নির্মাণ করতে পারি না। যাই হোক, তারপরেও তারা নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ, এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন,
সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজনের জন্য আন্তরিক, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। বাকি রইল গণভোটের কথা। আমরা এই জন্যই প্রস্তাব করেছিলাম যে সবাই যখন আইনি ভিত্তি চাচ্ছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সংসদ স্বাক্ষরিত হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে, তখন আমরা বললাম হয়তো অনেকের অনেক উদ্দেশ্য আছে, আমাদের আন্তরিকতার অভাব নেই, তারপরেও এটা সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া যায় একই দিন শুধুমাত্র জুলাই জাতীয় সনদের উপরে হ্যাঁ অথবা না। সবাই রাজি হয়েছিল, যারা রাজি হতে কখনো চায় না সেরকম দুইটা দল আছে, তারা রাজি হয় না, বললো না আগে হইতে হবে। আগে হলে বলা হলো কি হ্যাঁ অথবা না, পরে ইলেকশনের দিনে ফলাফল কি হবে হ্যাঁ অথবা না, ব্যবধান রাখে। গণভোটে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ হ্যাঁ বলে, যেহেতু সংস্কার চাই আমরা, তাহলে সেটা বাস্তবায়নের জন্য সংসদের উপর একটা নৈতিক বাধ্যবাধকতা আসবে। কিন্তু সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোনো আয়োজন, আরোপিত কোনো আইন, আরোপিত কোনো আদেশ এবং কোনো প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না। এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের, জাতীয় সংসদের। এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল 7 অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে। সেইটার উপরে কোনো আরোপিত আদেশ দিয়ে এই সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করা যায় না, যেটা করতে চেয়েছে কয়েকটা প্রশ্ন দিয়ে। তো গণভোটের এতগুলো প্রশ্ন, আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাস করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবে না। যে সমস্ত কঠিন প্রশ্নাবলী করেছে, একবার বলেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদ, এর উপরে আপনি হ্যাঁ বা না বলেন। এই দুইটা জিনিস পড়তে আমারও তো 2-3 ঘন্টা সময় লাগছে। এবং এইখানে বলছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025। এটা কিরকম আদেশ? বাংলাদেশে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো এখতিয়ার নাই, সংবিধান তো পারমিট করে না। এবং ইতিহাস যদি বলি, সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই। রাষ্ট্রপতির আদেশ ক্রমে পিইউ, যেটা আপনারা জানেন যে পিইউ হিসাবে, যেমন এটা আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো রাষ্ট্রপতির আদেশ ক্রমেই হয়েছিল, রাষ্ট্রপতির আদেশ, সেরকম আদেশ আছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অধ্যাদেশ 73। অধ্যাদেশের ক্ষমতা যেদিন রাষ্ট্রপতি প্রাপ্ত হয়েছে, 73 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে, সংসদ বসার পরে, মুলতবি হওয়ার পরে, সে অধ্যাদেশ জারির ক্ষমতার পরে আর কোনো আদেশের কোনো সুযোগ নাই। কিন্তু সেই আদেশকে আর্টিকেল 152-তে আইনের মর্যাদা দিয়ে এই জন্যই বর্ণনা করা হয়েছে, কারণ ইতিপূর্বে যে সমস্ত আদেশে যে প্রতিষ্ঠান, যে আইনগুলো বহাল করা হয়েছে, আছে, বিদ্যমান আছে, ওগুলো যাতে বহাল থাকে। কিন্তু ওইটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ইতিহাস। আদেশের কোনো ভবিষ্যৎ নাই। আদেশ করার মতো কোনো আইনি সাংবিধানিক বৈধতা কারো নেই। কিন্তু আদেশ একটা হয়েছে, বলছে কেন? গণ অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য, অভিপ্রায়ের মাধ্যমে প্রকাশিত জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্য এই আদেশ জারি। তো জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য তো সাংবিধানিক পদ্ধতিতে আপনারা ঢুকে গিয়েছেন। আপিল বিভাগের অ্যাডভাইজরি রুল হিসেবে আর্টিকেল 106 অনুসারে পরামর্শ নিয়ে আপনারা ওই সংবিধান অনুসারে এই উপদেষ্টা পরিষদ সবাই শপথ নিয়েছেন, রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তা এখন আবার অভিপ্রায়ের দোহাই দিয়ে আপনি আদেশ কিভাবে দিবেন?
অভিপ্রায় তো সংবিধানের মধ্যে ঢুকে গিয়েছে। আমরা যদি সেই কথা বলে যে বারবার সংবিধান সংবিধান বলে, তো সংবিধান না হলে রাষ্ট্রকে হাওয়ার উপর চলবে? রাষ্ট্র তো চলে আইন দিয়ে, কানুন দিয়ে, অভিপ্রায় দিয়ে তো চলে না, আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না। তো সুতরাং আমরা আইনের কথা বলছি, সংবিধানের কথা বলছি, এবং ধারাবাহিক আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং কেউ কেউ বলতে শোনা যায় যে আর্টিকেল 106 অনুসারে সরকার গঠিত হলেও এখানে নাকি সংবিধানের অনেক অনুচ্ছেদ অ্যাব্রোগেটেড হয়ে গেছে। অ্যাব্রোগেটেড হবে জেনেই তো 106 দেয়া হয়েছে, যেহেতু তখন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পলাতক। আর্টিকেল 106 এর অ্যাডভাইস নেওয়ার জন্য রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টে পাঠাবেন, তার আগে প্রধানমন্ত্রীর দস্তখত নিতে হবে, যেহেতু রাষ্ট্রপতি 2টা ফাংশন ছাড়া বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হয়, রিকমেন্ডেশন নিতে হয়। তখন তাদেরকে আমি মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, তাহলে কি দিল্লি গিয়ে দস্তখত নিয়ে আসতে ভালো হতো? সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলেই তো রাষ্ট্রপতিকে 106 যেতে হয়েছে। আর তারা অ্যাব্রোগেশনের কথা যারা বলছে, তারা মনে করছে যে এটা রেগুলার রাষ্ট্র চলতে হবে আর্টিকেলের দোহাই দিয়ে। যে সিচুয়েশনে সংবিধানের কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না, সেই বিষয়টা বর্ণনা করেই 106 বর্ণনা করা হয়েছে। আপনারা 106 পড়লে দেখবেন, যদি সেরকম জনগুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয় যে ইস্যুতে সংবিধানের কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না, সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই অ্যাডভাইসটা নেন। তখন বলা হচ্ছে যে সেই সিচুয়েশনে তো কিছু কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়েছে, জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে। তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লি থেকে সই নিয়ে আসো, হাসিনার সই, তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে, বাতিল করতে হবে। আগস্টের 6 তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো, রাষ্ট্রপতি আদেশ করলেন, অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল করা। তখন কিন্তু এনারা জিজ্ঞেস করে নাই ওখানে শেখ হাসিনার দস্তখত আছে কি নাই। আজকে সে আর্গুমেন্ট করছে, হাইকোর্টেও কেউ কেউ যাচ্ছে যে এই সরকারের তো পুরোপুরি বৈধতা না। তো তাদের উদ্দেশ্য ভিন্ন, একটা লিগ্যাল কেওয়াস সৃষ্টি করবে বিভিন্ন বাহানায়, যাতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান না হতে পারে, অথবা বাধাগ্রস্ত হয়, অথবা নির্বাচনই না হয়। তাতে করে তারা ক্ষমতা ভোগ করবে। কারা? আমি সরকারের কথা বলছি না, সরকারের নিয়ম মনে হয় ঠিক আছে, বাকিদের কথা বলছি। সরকারের নিয়ত নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই। কারো কারো মনে অবশ্য আছে, সরকারের ভিতরে কেউ কেউ আছে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ যথাসময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য। আর কোনো কারণে না হলেও সেই কারণে তাকে ধন্যবাদ জানাই। এখন যে জটিলতাগুলো সৃষ্টি করছে, কেউ জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ, আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায় পূর্ণ হয়েছে, কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে। আপনারা দেখবেন আর 5-7 দিন গেলে নিয়ে এই আন্দোলনটা, এখন তো যমুনা থেকে সরে এসছে, আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে। গতকালকে শুনলাম যে আপাতত আমাদের আন্দোলন আর যমুনায় নাই। তো যাই হোক, এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে, কিন্তু শেষমেশ নির্বাচনেই দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর 17 বছর সংগ্রাম করেছি
একটা স্বাধীন মুক্ত পরিবেশে, উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেজন্য সারা জাতি, সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোনো সময় স্বৈরাচারের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি এবং উৎপাত না হয়, সাংবিধানিক কোনো ফুয়ারের সৃজন না হয়। সেজন্য আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সকল সংস্কার প্রস্তাব করেছি। নির্বাচন কমিশন সত্যিকারভাবে স্বাধীন বোর্ডের মধ্য দিয়ে গঠিত হবে। পজিশন, অপোজিশন, জুডিশিয়ারি সবাই মিলে নির্বাচন কমিশন গঠন করবে। জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হবে। তবে স্বৈরাচারের দোষর যেগুলো আছে ওগুলোকে আগে মুক্ত করে তারপর আমরা স্বৈরাচারের দোষরদেরকে হায়ার এবং লোয়ার জুডিশিয়ারিতে বহাল রেখে সেই জুডিশিয়ারিকে যদি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এনশিওর করি, তাহলে সেটা জাজেসদের ইন্ডিপেন্ডেন্স হবে, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হবে না। সেজন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে কথা বলেছি। এরপরে কেয়ারটেকার সরকার যখন ইন প্লেস হবে পূর্ণাঙ্গভাবে, তাহলে রাষ্ট্রে কোন রকমের স্বৈরাচার উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। স্বাধীন নির্বাচন কমিশন, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস এবং ফ্রিডম অফ প্রেস এনশিওর করে, যেটা হয়ে গেছে প্রায়, তাহলে রাষ্ট্রে আত্মনির্ভর স্বৈরাচারের উদ্ভব হবে। কিন্তু সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যা কিছু আমরা দেখেছি, শুধুমাত্র শাসন বিভাগকে, এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেই যেন বাংলাদেশে তারা স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে চায়। কিন্তু এক্সিকিউটিভ তো একা ফাংশন করে না, আর এক্সিকিউটিভকে যদি তার ফাংশন না করতে দেয়া হয়, তাহলে রাষ্ট্রের কোনো অগ্রগতি প্রগতি হবে না। যার যার সীমারেখার মধ্যে, সাংবিধানিক সীমারেখার মধ্যে রাষ্ট্রের সকল অঙ্গ যদি কাজ করতে পারে, সীমা লঙ্ঘন না করে, ইন্টারফেয়ার না করে একে অপরকে, তখনই হবে কমপ্লিট হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট এবং কমপ্লিট একটা ব্যালেন্সড সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সেই চেষ্টাই আমরা করেছি। আমার মনে হয় আমি দীর্ঘ বক্তৃতা দিয়েছি, জাগরণ হয়েছে কিনা, না হলে পরে কথা বলবো। আমি আপাতত এখানে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনাদের আজকের যে সেমিনার নাকি, এই সেমিনারের গুরুত্ব অপরিসীম। আপনারা শুধু সেমিনারের মধ্যেই আপনাদের কার্যক্রম সীমিত রাখবেন না। আগামীতে যারাই সরকারে আসুক, তাদের জন্য আপনারা একটা প্রস্তাবনা প্রস্তুত করবেন। সেই প্রস্তাবনায় অতি অবশ্যই থাকবে এই দেশকে যাতে মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর একটি জাতিতে আমরা পরিণত করতে পারি। সেজন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে আপনাদের জন্য প্রধান উদ্দেশ্য। তবে স্বল্পমেয়াদী যা যা অ্যাড্রেস করতে হয় তা অবশ্যই আপনারা সেখানে রাখবেন। আর না হলে পরে এই সেমিনার করলেন, আপনারা আলাপ আলোচনা করলেন, তারপরের দিন সবকিছু ভুলে গেলেন, আমাদের কোনো কাজে আসবে না। আপনারা একটা অবশ্যই নীতি পরিকল্পনা সবাইকে দিবেন, আমাদেরকেও দিবেন। যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাদের কাছে একটা রেডিমেড প্রস্তাবনা যদি থাকে এবং সেই প্রস্তাবনার মধ্য দিয়ে শিক্ষা সংস্কার কমিশন যেটা আমরা করার চিন্তা করছি, সেই সংস্কার কমিশনের কাছে সেটা প্রথম কাগজ হিসেবে যাবে এবং সেই শিক্ষা সংস্কার কমিশনে আপনারা থাকবেন অবশ্যই। সেই শিক্ষা সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো বেরিয়ে আসবে, সেই রিকমেন্ডেশনসগুলো বাস্তবায়নের জন্যই সেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই সেমিনার আয়োজন করার জন্য। খোদা হাফেজ।